প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইরানে তীব্র বিক্ষোভ, খামেনেইয়ের পোস্টার জ্বালিয়ে সিগারেট ধরালো ইরানি তরুণী, ইন্টারনেটে ভাইরাল সেই ছবি। ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ভাটপাড়ায় পুলিশের জালে তরুণী। ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি, ইঙ্গিত ফিরেছেন পাহলভি। অমর্ত্য সেন, স্বামীদের এসআইআর শুনানির নোটিশ অমানবিক, ফের অসংবেদনশীল জ্ঞানেশকে চিঠি মমতার। অভিষেকের কড়া নির্দেশ, দুর্নীতির অভিযোগের মাঝে ইস্তফা দিলেন কোচবিহারের রবি ঘোষ। 2002 সালের তালিকায় নাম নেই, স্বাধীনতা সংগ্রামী দাদুর তাম্রপত্র নিয়ে এসআইআর শুনানিতে সেন পরিবার। কোর্টরুম ছেড়ে চলে যান বিচারপতি, তারপরই ভাইরাল তৃণমূলের চ্যাট, উঠছে বড় অভিযোগ। বুমেরাং এসআইআর, উত্তরপ্রদেশে বিজেপির থরহরি কম্প, ভোটে মহাবিপদের আঁচ পেতেই অতি তৎপরতা পদ্ম শিবিরে। নওশাদের জন্য 10 মিনিট অপেক্ষা করেও মেলেনি দেখা, ধাক্কা খেয়ে খাপ্পা হুমায়ুন। ভারতের বানরগুলো যদি ছেড়ে দেয় তাহলে আমরা শেষ, বাংলাদেশি রিকশা চালকের উপলব্ধির প্রশংসা করছে সে দেশের মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। ইরানে সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। এক সাহসী ও প্রতীকী প্রতিবাদী ইরানি নারীদের একটি দলকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার জ্বালিয়ে সিগারেট ধরাতে দেখা গেল। এই দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, বিশেষ করে নারীদের ব্যক্তিগত স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 2022 সালে ইরানি নীতি পুলিশের অত্যাচারে নিহত জিনা মাহসা আমিনীর মৃত্যুর উচিত জবাব বলেও এই ছবি ইন্টারনেট জুড়ে ভাইরাল। এই নাটকীয় দৃশ্যগুলো সামনে এসেছে এমন এক সময় যখন তেহরান সহ ইরানের বহু শহরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সাম্প্রতিক বছরগুলির মধ্যে এটিকে অন্যতম বৃহৎ গণ আন্দোলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, ভেঙে পড়া অর্থনীতি এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নীতি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট, অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং রাজনৈতিক পরিবর্তনের দাবি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করা হয়েছে, যা আন্দোলনের খবর ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের পরিচিত কৌশল। তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ। আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানান, তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে, যার ফলে এই সময়কে আন্দোলনের উত্থাল পরিস্থিতি হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি পড়েছে শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর, যা তাদের প্রকাশ্যে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করছে। খামেনেইয়ের পতন, পাহলভির প্রত্যাবর্তনের দাবি। বিক্ষোভ চলাকালীন অনেককে আয়াতুল্লাহ খামেনেইয়ের পতন দাবি করতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের পক্ষে স্লোগান দিতে শোনা গিয়েছে। সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, পাহলভি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বদলে মুক্ত নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে কথা বলছেন। সামাজিক মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন, সেই ছবি ঝড়ের গতিতে শেয়ারও হয়। ওই ছবি পোস্ট করাই কাল হলো পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত তরুণী। ধৃতের নাম রিয়া কর্মকার সিং। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো তা জানার জন্য দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বছর 29-এর তরুণী রিয়া কর্মকার সিংয়ের বাড়ি ভাটপাড়ার শীতলতলা এলাকায়। স্বামীর মৃত্যুর পরে তরুণী বাপের বাড়িতেই থাকতেন। গত 29 ডিসেম্বর তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্রটি একটি 7am পিস্তল বলে জানা গিয়েছে। ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পরই হইচই শুরু হয়ে গিয়েছিল। ঝড়ের গতিতে সেই ছবি শেয়ার হয়েছিল বলেও খবর। নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই ছবি নজরে আসে ভাটপাড়া থানার পুলিশের। বিভিন্ন জায়গা থেকে তথ্য ও সূত্র খুঁজতে করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে শেষ পর্যন্তই তরুণীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রতেই একটি ওয়ান শাটার। প্রাথমিক জেরায় ধৃত তরুণী জানিয়েছেন, ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তার এক বন্ধুর। তদন্তকারীরা ওই বন্ধুর খোঁজ শুরু করেছেন। ছবিতে দেখা আগ্নেয়াস্ত্র, বাড়িতে উদ্ধার হওয়া বন্দুক দুটি আলাদা। কতগুলি বন্দুক ছিল তার কাছে? ওই তরুণী কি কোনোভাবে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত? কতটা সত্যি বলছেন ওই তরুণী, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে শুক্রবার বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তরুণীকে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ইরানে খামেনি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে নেমেছে ইরানের আমজনতা। শুক্রবার ভোররাত পর্যন্ত তেহরান সহ একাধিক শহরের রাস্তায় আন্দোলনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবেই সামিল হয়েছেন সে দেশের
সাধারণ। সরকারের বিরুদ্ধে উঠছে স্লোগান, স্বৈরাচারী নিপাত যাক। আবার কেউ বলছিলেন এটাই শেষ যুদ্ধ, পাহলভি ফিরছেন। রাজধানী তেহরান ও আশেপাশের এলাকায় স্পষ্ট দেখা যাচ্ছে বিক্ষোভের ছাপ। রাস্তায় বেশিরভাগ জায়গায় পড়ে রয়েছে গাড়ির ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষ। কড়া হাতে বিদ্রোহ দমন করছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে সে দেশের সরকার বন্ধ করে দিয়েছে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ পরিষেবা। ইরান জুড়ে প্রায় 12 দিন ধরে চলছে এই বিক্ষোভ। ইতিমধ্যে সেনা পুলিশের হামলায় ইরানের প্রায় 45 জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। আটকের সংখ্যা 2270 ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা চলবে না। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, যদি ইরান প্রশাসন মানুষ মারতে শুরু করে তাহলে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব। মাঝে মাত্র 5 দিনের ব্যবধান। আবারও এসআইআর এর শুনানি পর্বে ত্রুটির অভিযোগ টেনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মোহাম্মদ শামি, বিশিষ্ট কবি জয় গোস্বামীকে শুনানির নোটিশ পাঠানোকে কমিশনের অমানবিক অসংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী। সে কথা স্পষ্ট করে জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন তিনি। তার অভিযোগ, যে পদ্ধতিতে শুনানি চলছে তা ত্রুটিযুক্ত, অবিলম্বে এ পদ্ধতি বন্ধ হোক। যদিও চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, জানি আপনি হয়তো চিঠির জবাব দেবেন না, কিন্তু আপনাকে বিস্তারিত সব জানানো আমার কর্তব্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের রাজনীতিতে বড়সড় রদবদল, শেষমেশ জল্পনায় সত্যি হলো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সকালে মহকুমা শাসকের বাড়িতে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ভোটের আগে জেলার অন্যতম প্রভাবশালী নেতার এই সরে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে রবীন্দ্রনাথের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে পুরসভা স্টল বিলি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগে অস্বস্তিতে ছিল শাসক দল। সূত্রের খবর, দলের ভাবমূর্তি বজায় রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তাকে পদত্যাগের নির্দেশ দেন। এর আগেও তাকে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি পদ ছাড়েননি। অবশেষে শীর্ষ নেতৃত্বদের কড়া বার্তার পর শনিবার স্বেচ্ছায় ইস্তফা দিতে বাধ্য হলেন কোচবিহারের এই হেভিওয়েট নেতা। এই পদত্যাগ প্রসঙ্গে রবীন্দ্রনাথ জানিয়েছেন, দলের নির্দেশ মেনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার এই ইস্তফা আসন্ন নির্বাচনে কোচবিহারের তৃণমূলের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করলেও তৃণমূলের একাংশের দাবি, স্বচ্ছতা বজায় রাখতে দল যে আপোষ করবে না এই ঘটনা তারই প্রমাণ। সব মিলিয়ে রবি ঘোষের এই প্রস্থান উত্তরবঙ্গের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এলো। নিজেদের বংশ পরিচয় দিতে দাদুর স্বাধীনতা সংগ্রামের তাম্রপত্র নিয়ে শুনানি শিবিরে সেন পরিবার। শুক্রবার সিউড়ি 1 ব্লকের করিধা পঞ্চায়েতে সেন পরিবারের 4 সদস্য সেই তাম্রপত্র নিয়ে ঘুরে বেড়ালেন ব্লক চত্বরে। তারা জানেন না স্বাধীনতা সংগ্রামের পরিবার আদৌ ভোট দিতে পারবেন কিনা। স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিবারের প্রধান জীবনানন্দ মুখোপাধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে তাম্রপদক পেয়েছিলেন। তারপর থেকেই করিধার মানুষের মধ্যে আলাদা সম্ভ্রম, আলাদা সম্মান এই পরিবারে। খসড়া তালিকায় ভোটদাতা হিসেবে তাদের 4 জনের নাম এসেছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। স্বভাবতই লিঙ্ক না থাকায় পরিবারের 4 জন চিন্তায়। পরিবারের সদস্য অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, বাবা সুরজিৎ মুখোপাধ্যায় সরকারি কর্মী ছিলেন। আমরা সেনপাড়ার আদি বাসিন্দা। আজ বাবা নেই, তিনি 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু মা, ভাই, বোন বা আমার নাম বাদ। উল্লেখ্য, অভিজিৎ ছাড়াও তার ভাই শুভজিৎ, বোন প্রিয়াঙ্কা ও মা কল্পনার নাম বাদ রয়েছে। অথচ নির্বাচনী তথ্য বলছে সিউড়ি 1 নম্বর ব্লকের করিধা 209 নম্বর বুথে কল্পনা মুখোপাধ্যায় স্বামীর সঙ্গে ভোট দিয়েছেন। তারা একসঙ্গে পশ্চিম করিধা স্কুলে ভোট দিতে যেতেন। ভোট শেষে সেই ছবিও স্মৃতি হিসেবে এখনো জ্বলজ্বল করছে। প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় বলেন, বাবার কাছে ঠাকুরদার স্বাধীনতা সংগ্রামের কথা শুনেছি। দেশ স্বাধীন করতে দাদু লড়াই করেছিলেন। সেই স্বাধীন দেশে নির্বাচন কমিশন আমাদের নাম কেটে দিল, তা ভাবতেই পারছি না। অভিজিৎ কলকাতায় কাজ করেন, প্রিয়াঙ্কা সহোদ্যোগী, শুভজিৎ মার্কেটিং কর্মী। তাদের সঙ্গে মাকেও একসঙ্গে শুক্রবার সকাল থেকে করিধা 1 নম্বর ব্লকে তথ্য নিয়ে হাজির হতে হয়েছে। তারা জানান, কাজ কামাই বিকেল 3:30 পর্যন্ত বসেও শুনানির ডাক আসেনি, খাওয়া হয়নি। এই হয়রানের মানেটা কি? তারা নিজেদের সব তথ্য সঙ্গে, বাবার স্যালারির পে স্লিপ সঙ্গে দাদুর তাম্রপত্র নিয়ে ব্লকের গাছতলায় বসেছিলেন। আইপ্যাকের অফিসে তল্লাশি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী সে যেভাবে তল্লাশির মাঝে ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন, তাতে অসন্তুষ্ট ইডি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। পাল্টা অভিযোগ তুলছে তৃণমূলও। শুক্রবার দুপুরে জোড়া মামলা শুনানির দিকে তাকিয়েছিল সব মহল, কিন্তু কোর্টরুমে এমন পরিস্থিতি তৈরি হয় যে শুনানি করাই সম্ভব হয়নি। উঠে চলে যান বিচারপতি। এই পুরো ঘটনা তৃণমূলের পরিকল্পিত বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে স্ক্রিনশট। বৃহস্পতিবার দুপুরে এই মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করা
করার কথা ছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আদালত কক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্দিষ্ট সময় উপস্থিত হন বিচারপতি ঘোষও। কিন্তু পরিস্থিতি এমন হয় যে বিচারপতি ঘর খালি করে দিতে বলেন, কিছুটা সময়ও দেন, তারপর ঘর খালি না হওয়ায় বিচারপতি উঠে চলে যান। আগামী 14 জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। এরপরে শুভেন্দু দাবি করেন এটা তৃণমূল পরিকল্পনা করেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট। সেখানে লেখা, কোর্ট নম্বর 5-এ সবাই চলে আসবেন। শুভেন্দুর দাবি, এভাবে সবাইকে ডেকে কোর্টরুম ভর্তি করা হয়েছে। তবে তৃণমূল বলছে এটা তাদের রীতি, তারা এইভাবেই মামলার দিন সব আইনজীবীকে জানিয়ে থাকে। তৃণমূলের লিগ্যাল সেলের আহ্বায়ক অনিত দাস বলেন, 2019 সাল থেকে এটাই করে আসছি, এভাবে সবাইকে জানানো হয়। বিজেপি ও সিপিএম আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে এখন পর্যন্ত উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। যোগীর রাজ্য থেকে বাদ দেওয়া হয়েছে 2.89 কোটি ভোটার। বিশেষ করে শহরাঞ্চলগুলো থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে। এতে 2027 সালের বিধানসভা ভোটে বিপদে রাজ পাচ্ছে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে তুঙ্গে তৎপরতা চলছে, বৈঠকের পর বৈঠক। মন্ত্রী, সাংসদ, বিধায়ক সব পর্যায়ের জন্য জনপ্রতিনিধি এবং দলের নেতাদের উদ্দেশ্যে জারি হয়েছে নির্দেশিকা। গোবলার সবচেয়ে বড় রাজ্যটিকে দখলে রাখতে বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ পদ্মবাহিনী। এসআইআর এর জেরে লখনৌতে সর্বাধিক সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, প্রায় 30%। তালিকায় তারপরে রয়েছে গাজিয়াবাদ, প্রায় 28%। একইভাবে উত্তরপ্রদেশের বলরামপুর, কানপুর, প্রয়াগরাজ, মিরাট, গৌতম বুদ্ধনগর, সাহারানপুর এবং আগ্রার মতো প্রধান শহরগুলিতে অসংখ্য ভোটারের নাম বাদ পড়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিজেপি ভোট হারিয়েছে বলে দলীয় বিশ্লেষণে উঠে এসেছে। পর্যালোচনায় ধরা পড়েছে যে দলটি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রায় 10 লক্ষ ভোটারকে হারিয়েছে। উল্লেখযোগ্য, এসব আসনে গত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র 5 থেকে 10 হাজার ভোটে জিতেছিল। 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে মনে করছে দলীয় নেতৃত্ব। বিপদের আজ পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী এবং অন্যান্যরা একটি ভার্চুয়াল সভা করেছেন। এতে সাংসদ, বিধায়ক, এমএলসি, মন্ত্রী, সংগঠনের নেতা এবং জেলা সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন। দলের রাজ্য সংগঠনও বৃহস্পতিবার একটি সভা করেছে। বৈঠকে দলীয় বিধায়কদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে এবং বিষয়টিকে ব্যক্তিগত নির্বাচনী প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। সাংগঠনিক নেতাদের বলা হয়েছিল যে পদাধিকারীদের অবশ্যই বিধানসভা, মণ্ডল এবং ওয়ার্ড স্তরে ফর্ম 6 সরবরাহ করতে হবে। এই আদেশ সমস্ত জেলার সভাপতি, বিধান পরিষদ, বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের জন্য প্রযোজ্য। দলের নির্দেশ, একটি নির্বাচনী এলাকায় স্থানীয় সাংসদ বা বিধায়ক না থাকলে বিধান পরিষদ এবং রাজ্যসভার সাংসদদের দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা উচিত। জনতা উন্নয়ন পার্টি গঠনের আগে থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছিলেন তিনি আইএসএফ এর সঙ্গে জোটে আগ্রহী। এই আবহে তিনি ফুরফুরা শরীফ যান 9 ডিসেম্বর। তবে জানা গিয়েছে হুমায়ুনের সঙ্গে দেখাই করেননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অবশ্য ফুরফুরার একাধিক পীরজাদার সঙ্গে দেখা করেন হুমায়ুন। এদিকে জোট নিয়ে আলোচনার বিষয়ে নওশাদের বার্তা, হুমায়ুন যদি চিঠি দেন তাহলে আলোচনা এগোতে পারে। তবে নওশাদের এই দাবির পরিপ্রেক্ষিতে হুমায়ুন পাল্টা বলেন, আইএসএফ কত শতাংশ ভোট পায় যে চিঠি দিতে হবে? গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেদের সঙ্গে জোট করেছিল আইএসএফ। সেই জোটের একমাত্র প্রার্থী হিসেবে জিতে বিধানসভায় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এবারও সিপিএম এর সঙ্গে নওশাদের জোটের আলোচনা এগোচ্ছে। এরই মাঝে আবার নওশাদের সঙ্গে জোট করার বার্তা দিয়েছিল হুমায়ুন। তবে আপাতত নওশাদের পাত্তা না পেয়ে খাপ্পা হুমায়ুন। জোটের ক্ষেত্রে যে নওশাদের প্রথম পছন্দ বাম কংগ্রেস তা স্পষ্ট করে দিয়েছে। 9 ডিসেম্বর ফুরফুরায় পীরজাদা সাফিরি সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন হুমায়ুন। এরপরে তিনি নওশাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে আব্বাস বা নওশাদের সঙ্গে দেখা করতে চান, তবে 10 মিনিট অপেক্ষা করার পরেও কেউ আসেনি। এরপর হুমায়ুন সেখান থেকে বেরিয়ে ফুরফুরা দরবার শরীফে চলে যান। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করে মেরুকরণের রাজনীতির পথে পা বাড়িয়েছেন হুমায়ুন। তবে ফুরফুরায় ধাক্কা তাকে অঙ্ক মেলাতে সমস্যায় ফেলতে পারে। এদিকে হুমায়ুনের ফুরফুরা সফর প্রসঙ্গে নওশাদ বলেন, ফুরফুরায় সমস্ত মানুষ আসতে পারে, এটা ধর্মীয় জায়গা, এখানে কোনো বিভেদ নেই। উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না। জোটের ক্ষেত্রে আমার সিপিআইএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি। অন্য অনেক দলের সাথে আমরা আলোচনা করেছি, কিন্তু জোটের জন্য আলোচনার ক্ষেত্রে অফিসিয়ালি যোগাযোগ করতে হবে, তবেই আলোচনা এগোবে। এর জবাবে হুমায়ুন পরে বলেন, আমার জানা নেই অফিসিয়াল কোনটা। আমি এত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না। কাউকে চিঠি দেব না, কারোর ইচ্ছে হলে বসবে, না হতে বসবে না। কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য কাউকে আবেদন করব না, আমি ওপেন বলবো।
নির্বাচিত শেখ হাসিনা সরকারকে অনৈতিকভাবে উৎখাত করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের কট্টর ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলির ভারতের বিরুদ্ধে প্রতিদিন বিষোদগার করে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্ব 7 রাজ্য দখল করে গ্রেটার বাংলাদেশ করার ডাক দিচ্ছে বাংলাদেশের মুসলিম উগ্রবাদী গোষ্ঠীগুলি। পাশাপাশি বাংলাদেশের রাজাকাররা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এমনকি এটাও খবর আসছে যে 7 সিস্টার্সে হামলা চালাতে 8,000 বাংলাদেশি সন্ত্রাসীকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। ওই বাহিনীর নেতৃত্বে রয়েছে 71-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর জামায়াতে ইসলাম নেতা গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমি।